আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আমাদের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভ শুরু করতে যাচ্ছি যা সত্যি শতাব্দী প্রাচীন, কিন্তু এর প্রভাব একদম আজকের দিন পর্যন্ত বিস্তৃত। একদমই। মানে আজকের মূল ফোকাস হল ইসলামী আইনশাস্ত্রের অন্যতম বড় একজন রূপকার বা স্থপতি ইমাম আল শাফেই, আর তার যুগান্তকারী দুটি গ্রন্থ আল উম্মা এবং আল রেসালা। যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, আমাদের আজকের সোর্স মেটেরিয়াল কিন্তু বেশ বিশাল। হ্যাঁ, এবং বেশ বৈচিত্র্যময়ও। ঠিক, ধ্রুপদী ইসলামী টেক্সট থেকে শুরু করে জোজেফ শ্যাক্টের মতো পশ্চিমা একাডেমিকদের তীক্ষ্ণ সমালোচনা আমরা খতিয়ে দেখব। আবার শিয়া, হানাফি, মুতাজিলা এবং কোরআনবাদী চিন্তাধারার পাশাপাশি আধুনিক ধর্মনিরপেক্ষ ও এক্স মুসলিমদের বিভিন্ন দৃষ্টিভঙ্গিও আমরা বিশ্লেষণ করব। আজকের মিশনটা বেশ পরিষ্কার। হ্যাঁ, কিভাবে ইসলামী আইন একটি সুশৃঙ্খল রূপ পেল তা বোঝা। হ্যাঁ, এবং এই আইনি পদ্ধতির প্রামাণিকতা ও আধুনিক প্রাসঙ্গিকতা নিয়ে যে শত শত বছরের তীব্র বিতর্ক রয়েছে তা নির্মোহভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, বিষয়টির গভীরে যাওয়া যাক। তবে তার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়ে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। অবশ্যই, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, আজকের আলোচনায় অত্যন্ত স্পর্শকাতর ধর্মীয়, রাজনৈতিক এবং বিশ্বাস অবিশ্বাসের বিতর্কিত কিছু বিষয় উঠে আসবে। আমরা কিন্তু এখানে কোনো পক্ষ নিচ্ছি না, একদম নিরপেক্ষ থেকে। ঠিক তাই। আমাদের উদ্দেশ্য কোনো নির্দিষ্ট মতবাদকে সঠিক বা ভুল প্রমাণ করা নয়। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে শুধুমাত্র সোর্স মেটেরিয়ালে থাকা ঐতিহাসিক তথ্য এবং বিভিন্ন পক্ষের যুক্তিগুলো তুলে ধরব, যাতে যারা শুনছেন তারা নিজেরাই পুরো চিত্রটা বিশ্লেষণ করতে পারেন। তো অষ্টম শতাব্দীর আব্বাসীয় খিলাফতের যুগে যদি আমরা ফিরে যাই, সোর্সগুলো বলছে যে সেই সময়কার ইসলামী আইন ব্যবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খল। অনেকটাই ভৌগোলিক অঞ্চল ভিত্তিক ছিল। মানে মদিনার মানুষ এক নিয়মে চলত, বাগদাদের মানুষ আর এক নিয়মে চলত। অনেক ক্ষেত্রেই বিচারকরা তাদের নিজস্ব কমন সেন্স বা স্থানীয় প্রথার উপর নির্ভর করে রায় দিতেন, অথবা খলিফারা নিজেদের ইচ্ছে মতো আইন চাপিয়ে দিতেন। এই বিশাল সাম্রাজ্যে আইনের কোনো নির্দিষ্ট একক কাঠামো ছিল না। ঠিক এমন একটি টালমাটাল সময়েই ইমাম আল শাফেইর উত্থান ঘটে। তার শিক্ষাজীবন নিয়ে আমাদের সোর্সে বেশ কিছু চমকপ্রদ তথ্য রয়েছে। তিনি নাকি দুটি সম্পূর্ণ ভিন্ন ধারার কেন্দ্রবিন্দুতে পড়াশোনা করেছিলেন। এই দ্বিমুখী শিক্ষা কিভাবে তার চিন্তাধারাকে প্রভাবিত করেছিল? এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল তার এই বহুমুখী শিক্ষাই তৎকালীন ইসলামী বিশ্বের একটি বিশাল বুদ্ধিভিত্তিক গৃহযুদ্ধের অবসান ঘটানোর পথ তৈরি করেছিল। একটু খুলে বলবেন বিষয়টা? শাফির স্মৃতিশক্তি ছিল বিস্ময়কর। সোর্স বলছে মাত্র 7 বছর বয়সে তিনি সম্পূর্ণ কোরআন এবং 10 বছর বয়সে ইমাম মালিকের বিশাল হাদিস গ্রন্থ মুয়াত্তা মুখস্থ করেছিলেন। তিনি মদিনায় ইমাম মালিকের কাছে সরাসরি ট্রেডিশনালিজম বা ঐতিহ্যবাদের ওপর পড়াশোনা করেন। ঐতিহ্যবাদীরা তো চাইতেন যে কোনো মূল্যে কেবল প্রাচীন প্রথা এবং টেক্সট আঁকড়ে ধরতে, তাই না? একদম ঠিক। কিন্তু এরপর তিনি চলে যান বাগদাদে। সেখানে তিনি ইমাম আবু হানিফার প্রখ্যাত ছাত্র আল শাইবানির সংস্পর্শে আসেন এবং রেশনালবাদ বা যুক্তিবাদ শেখেন। আর যুক্তিবাদীরা আইনের ক্ষেত্রে মানুষের নিজস্ব বিচার বুদ্ধি বা লজিককে বেশি প্রাধান্য দিতেন। হ্যাঁ, এই দুটি ধারা একে অপরের সাথে সারাক্ষণ দ্বন্দ্বে লিপ্ত ছিল। শাফেই এই দুই বিপরীত ধারার গভীর জ্ঞান অর্জন করে বুঝতে পেরেছিলেন যে একটি সাম্রাজ্য চালাতে গেলে এই দুইয়েরই প্রয়োজন আছে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? তিনি কি এই দুই চরমপন্থার মাঝামাঝি কোনো পথ তৈরি করেছিলেন? কারণ সোর্স বলছে যে তিনি আল রিসালা এবং আল উম্মা লেখার মাধ্যমে পুরো আইনি কাঠামোরই খোলনলচে বদলে দিয়েছিলেন। তিনি অত্যন্ত সুকৌশলে একটি সেতু বন্ধন তৈরি করেছিলেন। আল রিসালা গ্রন্থে, যা মূলত আইনের মূলনীতি বা উসুল আল ফিকেহের ওপর লেখা প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ, তিনি যুক্তি দিলেন যে মানুষের বুদ্ধিবৃত্তি বা লজিক অবশ্যই প্রয়োজন, তবে তা কখনোই স্বাধীন হতে পারে না। অর্থাৎ লজিককে সবসময় ওহী বা প্রত্যাদেশের অধীন হতে হবে। ঠিক। তিনি আইনের 4টি সুনির্দিষ্ট উৎস নির্ধারণ করে দিলেন: কোরআন, সুন্নাহ বা নবীর প্রথা, ইজমা বা স্কলারদের ঐক্যমত এবং কিয়াস বা উপমা। এর মাধ্যমে তিনি বিচারকদের খেয়াল খুশি মতো রায় দেওয়ার পথটা বন্ধ করে দেন। হ্যাঁ,
বিচারককে যদি যুক্তি বা কিয়াস ব্যবহার করতেই হয় তবে সেটি অবশ্যই কোরআন বা সুন্নাহর কোনো একটি নির্দিষ্ট টেক্সটের ওপর ভিত্তি করে হতে হবে। শূন্য থেকে কোনো আইন বানানো যাবে না। আর আলম্মা গ্রন্থে তিনি তার এই তাত্ত্বিক নিয়মগুলোকে বাস্তব জীবনের হাজারো আইনি সমস্যার ওপর প্রয়োগ করে দেখান। একদম তাই। কিন্তু এই কাঠামোর মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত যে বিষয়টি সোর্সে বারবার উঠে এসেছে তা হল সুন্নাহ বা হাদিসকে আইনের ভিত্তি হিসেবে গ্রহণ করার পদ্ধতি। শাফেঈ একটি কড়া নিয়ম চালু করেছিলেন যাকে ইসনাদ বলা হয়। হ্যাঁ, ইসনাদ বা সনদ। এটি মূলত কি এবং কেন তিনি এটি বাধ্যতামূলক করেছিলেন? দেখুন, ইসনাদ হলো একটি চেইন অফ ট্রান্সমিশন বা বর্ণনাকারীদের পরম্পরা। শাফেঈ বুঝতে পেরেছিলেন যে মানুষ নিজের স্বার্থে বা যুক্তির খাতিরে অনেক কথাই ধর্মের নামে চালিয়ে দিতে পারে। তাই তিনি আইনের ক্ষেত্রে এই সায়েন্টিফিক অডিট ট্রেল বাধ্যতামূলক করে দেন। ঠিক, কোনো আইনি কথাই ভিত্তিহীন হতে পারবে না। কে কার কাছ থেকে শুনেছেন, তিনি আবার কার কাছ থেকে শুনেছেন, এই পুরো চেনটি থাকতে হবে এবং এই চেনের প্রত্যেকটি মানুষকে সৎ ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। এই নিয়মটি তৎকালীন আইনি বিশৃঙ্খলাকে তো এক অভূতপূর্ব শৃঙ্খলায় নিয়ে আসে, কারণ এর ফলে কেউ চাইলেই হঠাৎ করে কোনো নতুন নিয়ম বানাতে পারত না। একদম। কিন্তু ইসনাদ ব্যবস্থা চালু করার পরও তো একটি বড় দ্বিধা সামনে চলে আসে, যাকে সোর্সে আহাদ বা একক রিপোর্টের বিতর্ক বলা হয়েছে। ধরুন, একটি হাদিস বা প্রথা মাত্র একজন নির্ভরযোগ্য ব্যক্তি বর্ণনা করেছেন। মুতাজিলারা এর তীব্র বিরোধিতা করেছিলেন। তাদের যুক্তি ছিল, একজন মানুষ যত নির্ভরযোগ্যই হন না কেন, মানুষের স্মৃতি তো ভুল করতে পারে, বা কোনো কারণে তিনি মিথ্যাও বলতে পারেন। এমন একক বর্ণনার উপর ভিত্তি করে কিভাবে মৃত্যুদণ্ড বা সম্পত্তির অধিকারের মতো চূড়ান্ত আইনি সিদ্ধান্ত নেওয়া সম্ভব? শাফেঈ এই যুক্তিবাদীদের কিভাবে মোকাবিলা করেছিলেন? মুতাজিলাদের এই আপত্তির বিপরীতে শাফেঈ অত্যন্ত শক্তিশালী এবং ব্যবহারিক একটি পাল্টা যুক্তি দাঁড় করান। তিনি আইনি বিচার ব্যবস্থা বা কোর্টরুমের একটি উপমা টানেন। কোর্টরুমের উপমা? হ্যাঁ, তিনি বলেন, আদালতের বিচারে যদি একজন বা দুজন নির্ভরযোগ্য সাক্ষীর কথার উপর ভিত্তি করে বিচারক রায় দিতে পারেন, এমনকি মৃত্যুদণ্ডের মতো শাস্তিও দিতে পারেন, তবে আইনের মূল উৎস নির্ধারণের ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তির একক রিপোর্ট বা আহাদ মানতে বাধা কোথায়? ও, বুঝতে পেরেছি। তার মতে বর্ণনাটি যদি সত্যি একজন সৎ ব্যক্তির হয় তবে আইনিভাবে সেটি সত্য বলে ধরে নিতে হবে, ঠিক যেমন আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। ঠিক তাই। কোরআন এবং সুন্নাহর মধ্যে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও তার একটি যুগান্তকারী রুলিং রয়েছে। কোরআন যেহেতু সরাসরি ঐশী বাণী আর সুন্নাহ হল মানুষের মাধ্যমে বর্ণিত প্রথা, তাই দুটোর মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হলে কি হবে? শাফেঈ এখানে খুব স্পষ্ট একটি নিয়ম বেঁধে দেন যা পুরো ইসলামী আইনশাস্ত্রের ভিত্তি হয়ে দাঁড়ায়। তিনি রুলিং দেন যে সুন্নাহ কখনোই কোরআনকে বাতিল বা রহিত করতে পারে না, বরং সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে। অর্থাৎ কোরআনে হয়তো একটি সাধারণ নির্দেশ দেওয়া আছে, যেমন নামাজ পড়া বা চুরি না করা, কিন্তু নামাজের নিয়ম কি হবে বা চুরির সংজ্ঞায় ঠিক কি কি পড়বে তা নির্দিষ্ট করে সুন্নাহ। একদম। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তবে বুঝতে পারবো যারা শুনছেন তাদের কাছে এই আলোচনা কেন এত গুরুত্বপূর্ণ। কেন? কারণ শাফেঈর এই নিয়মগুলো নিছক কোনো তাত্ত্বিক বিষয় ছিল না। এটি তৎকালীন খালিফাদের স্বৈরাচারী ইচ্ছাকে থামিয়ে দিয়ে ইসলামী বিশ্বে প্রথমবারের মতো একটি সত্যিকারের রুল অফ ল বা আইনের শাসন তৈরি করেছিল। একটি পূর্বাভাসযোগ্য বা প্রেডিক্টেবল আইনি কাঠামো। হ্যাঁ, যার ফলে স্পেনের কোর্দোভার একজন ব্যবসায়ী এবং বাগদাদের একজন ব্যবসায়ীর জন্য একই চুক্তিভিত্তিক আইন নিশ্চিত হয়েছিল। এই অভাবনীয় স্থিতিশীলতা ইসলামী সাম্রাজ্যের বিশাল বাণিজ্য নেটওয়ার্ক তৈরিতে ব্যাপক সাহায্য করেছিল। এই আইনি স্থিতিশীলতার বিষয়টি পরিষ্কার। তবে আধুনিক যুগে এসে এই পদ্ধতিটি একাডেমিক এবং সমালোচকদের একটি বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পশ্চিমা একাডেমিকদের দৃষ্টিকোণ ঘাটলে দেখা যায় জোজেফ শ্যাক্টের মতো স্কলাররা শাফেঈর পুরো পদ্ধতিকেই চ্যালেঞ্জ করেছেন। শ্যাক্টের দাবিটা বেশ র্যাডিক্যাল। তিনি তো দাবি করছেন যে শাফেঈ মূলত সুন্নাহ এর এই ধারণাটি উদ্ভাবন করেছেন। শ্যাক্টার মতে শাফেঈর আগে সুন্নাহ বলতে শুধুই সমাজের প্রচলিত প্রথাকে বোঝাত, কিন্তু শাফেঈ সেই অতীতের প্রথাগুলোকে আইনি বৈধতা দিতে পরে সনদ বা ট্রান্সমিশন চেইন তৈরি করার একটি চল শুরু করেন, যাকে শ্যাক্ট ব্যাক প্রজেকশন বলেছেন।
ঠিক। এর পাশাপাশি এক্স মুসলিম এবং ধর্মনিরপেক্ষ সমালোচকদের একটি বড় নৈতিক আপত্তিও রয়েছে সোর্সে। আধুনিক সমালোচক এবং এক্স মুসলিমরা একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন সামনে আনেন, যাকে তারা টেলিফোন গেম থিওরি বলছেন। এই থিওরিটা একটু ব্যাখ্যা করবেন? তাদের যুক্তিটি সরল কিন্তু ধারালো। যদি একটি কথা 15 জন মানুষের কান ঘুরে আসে, তবে শেষ পর্যন্ত কথাটি বিকৃত হতে বাধ্য। তাহলে 150 থেকে 200 বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে আসা তথ্যের উপর ভিত্তি করে কিভাবে কোনো নির্ভুল আইন তৈরি হতে পারে? এর পাশাপাশি তারা আল উম্মার গ্রন্থে উল্লেখিত দাস প্রথা, মুরতাদ বা ধর্মত্যাগীদের মৃত্যুদণ্ড এবং নারী পুরুষের ভূমিকার মতো বিষয়গুলো তুলে ধরেন। হ্যাঁ, তাদের দাবি এই আইনগুলো কোনো শাশ্বত ঐশী বাণী নয়, বরং এগুলো নবম শতাব্দীর বাগদাদের চরম পিতৃতান্ত্রিক এবং গোস্ত্রভিত্তিক সমাজব্যবস্থারই প্রতিচ্ছবি। অর্থাৎ শাফেই তার তৈরি করা ইসনাদ পদ্ধতির মাধ্যমে মূলত সেই সময়কার স্থানীয় সামাজিক রীতিনীতিগুলোকেই ঐশী আইনের মোড়কে চিরস্থায়ী বৈধতা দিয়েছেন। ঠিক এমনটাই তাদের দাবি। আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে মানুষের স্মৃতির ভঙ্গুরতা নিয়ে এই টেলিফোন গেম থিওরিটি বেশ জোরালো শোনায়। তাহলে সনাতনপন্থী বা ট্র্যাডিশনালিস্ট স্কলাররা এই দাবিগুলোকে কিভাবে মোকাবেলা করেন? জোসেফ শ্যাক্টের ব্যাক প্রজেকশন এবং শত শত বছরের মৌখিক বিকৃতির এই তত্ত্বের কি কোনো একাডেমিক জবাব সোর্সে রয়েছে? সনাতনপন্থী স্কলাররা, বিশেষ করে এম আজমি এবং জনাথন ব্রাউনের মতো আধুনিক গবেষকরা এর অত্যন্ত বিস্তারিত এবং বৈজ্ঞানিক জবাব দিয়েছেন। কি বলছেন তারা? আজমির গবেষণা দেখায় যে সবকিছু কেবল মৌখিক ছিল না। প্রথম শতাব্দীতেই হাজার হাজার লিখিত পাণ্ডুলিপি বা নোটবুকের অস্তিত্ব ছিল। আর টেলিফোন গেম থিওরির জবাবে জনাথন ব্রাউন ইসনাদ বা বর্ণনাকারীদের যাচাই করার পদ্ধতিকে একটি অনন্য জীবনীভিত্তিক বিজ্ঞান হিসেবে আখ্যা দিয়েছেন, যাকে আরবিতে আসমা আল রিজাল বলা হয়, তাই তো? হ্যাঁ, এটি কেবল আমি তার কাছ থেকে শুনেছি, যাতে কোনো সাধারণ কথা ছিল না। ইসলামী স্কলাররা লক্ষ লক্ষ মানুষের জীবনের খুঁটিনাটি তথ্য নিয়ে বিশাল এক ডেটাবেস তৈরি করেছিলেন। একজন বর্ণনাকারী কোথায় জন্ম নিয়েছেন, কোথায় কোথায় ভ্রমণ করেছেন, তার স্মৃতিশক্তি কেমন ছিল, এমনকি তিনি জীবনে কখনো মিথ্যে বলেছেন কিনা, তার সব রেকর্ড রাখা হতো। একদম। অর্থাৎ তারা শুধু টেক্সট নয়, টেক্সট বহনকারী মানুষের ইতিহাসও নিখুঁতভাবে সংরক্ষণ করতেন। ঠিক তাই। ব্রাউন যুক্তি দেন যে, কল্পনা করুন 3টি ভিন্ন মহাদেশে, যেমন সিরিয়া, মিশর ও ইরাকে বসবাসরত হাজার হাজার বর্ণনাকারীর পক্ষে কি মিলেমিশে একই মিথ্যে বলা বা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করা পরিসংখ্যানগতভাবে সম্ভব? গাণিতিক সম্ভাবনা বিশ্লেষণ করে স্কলাররা দেখান যে এটি প্রায় অসম্ভব। কারণ একজন বর্ণনাকারীর দাবি যাচাই করার জন্য স্কলাররা মাসের পর মাস ঘোড়ার পিঠে চড়ে ইয়েমেন থেকে সিরিয়ায় ছুটে যেতেন, শুধু এটি নিশ্চিত করতে যে চেনের দুজন ব্যক্তির মধ্যে আসলেই কখনো দেখা হয়েছিল কিনা। শাফিয়াই নিজে অত্যন্ত সতর্ক ছিলেন এবং দুর্বল চেনের কোনো হাদিসকে আইনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করতেন না। তিনি প্রথাগুলোকে যাচাই করার জন্য একটি অত্যন্ত সূক্ষ্ম ফিল্টার তৈরি করেছিলেন। এটি পদ্ধতিগতভাবে অত্যন্ত কঠোর একটি ফিল্টার, সন্দেহ নেই, কিন্তু এটি একটি কৌতূহলের জন্ম দেয়। যদি তার পদ্ধতিটি এতই নিখুঁত, গাণিতিক এবং সায়েন্টিফিক হয়ে থাকে, তবে কেন ইসলামী বিশ্বের ভেতর থেকেই অন্যান্য ধারার স্কলাররা এর এত তীব্র সমালোচনা করলেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। সোর্সে আমরা দেখছি শিয়া, হানাফি, জহিরি এবং কোরআনবাদীদের সম্পূর্ণ ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। শিয়া স্কলারদের মূল আপত্তিটা ঠিক কোথায়? পদ্ধতিগত কড়াকড়ি থাকার পরও এর গ্রহণযোগ্যতা নিয়ে মতভেদ ছিল। শিয়া স্কলারদের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা শাফিঈর পদ্ধতিকে কাঠামোগতভাবেই অসম্পূর্ণ মনে করেন। কেন? তাদের মতে শাফিঈর এই হাদিস চেইনগুলো মূলত সুন্নি বর্ণনাকারীদের ওপর নির্ভরশীল, যেখানে আহলে বাইতের ইমামদের বা নবীর পরিবারের সদস্যদের মূল উৎস হিসাবে অবমূল্যায়ন করা হয়েছে। তাছাড়া শিয়ারা শাফিঈর কিয়াস বা উপমা ব্যবহারের তীব্র বিরোধিতা করেন। হ্যাঁ, তারা কিয়াসের বদলে আকল বা বুদ্ধিবৃত্তির উপর জোর দেন। তাদের মতে কিয়াস হল শুধুই মানুষের অনুমান নির্ভর একটি বিষয়, যা দিয়ে ঐশী আইনের সঠিক মর্মার্থ বের করা যায় না। হানাফিদের সমালোচনাগুলো ঘাটলেও দেখা যায় তারাও শাফিঈর এই কিয়াস নির্ভরতার কড়া সমালোচনা করেছেন। কিন্তু হানাফিরা তো নিজেরাই যুক্তিবাদী ছিলেন, তাহলে তারা কেন শাফিঈর কাঠামোর বিরোধিতা করলেন? দ্বন্দ্বটি মূলত আইনের প্রায়োগিক দিক নিয়ে ছিল। সোর্সে ইস্তিহাসান
বা জুরিস্টিক প্রেফারেন্স নামের একটি ধারণার কথা উল্লেখ আছে, যা নিয়ে শাফেঈর সাথে হানাফিদের বড় ধরনের দ্বন্দ্ব ছিল। ইস্তিহাসান জিনিসটা ঠিক কি? হানাফিরা মনে করতেন সব সময় কঠোর উপমা বা কিয়াস ব্যবহার করে আইন প্রয়োগ করলে তা অনেক সময় সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এবং বাস্তবতা বিবর্জিত হয়ে দাঁড়াতে পারে। তখন তারা ইস্তিহাসান বা ব্যবহারিক সুবিধার একটি ধারণা ব্যবহার করতেন, যা অনেকটা আইনের সেফটি ভ্যালভের মতো কাজ করত। ধরুন, কঠোর কিয়াস অনুযায়ী দুর্ভিক্ষের সময়েও চুরির জন্য নির্দিষ্ট শাস্তি প্রয়োগ করা বাধ্যতামূলক হতে পারে। কিন্তু ইস্তেসান ব্যবহার করে একজন হানাফি বিচারক বৃহত্তর জনস্বার্থের কথা বিবেচনা করে সেই শাস্তি মওকুফ করতে পারতেন। ঠিক বলেছেন, কিন্তু শাফেঈ এই ইস্তেসানের তীব্র বিরোধিতা করেন। তার মতে ইস্তেহসান হল বিচারকের নিজের খেয়াল খুশিমতো আইন মানানো, যা অনেকটা ঈশ্বরের আসনে বসার সমতুল্য। তিনি আইনের ক্ষেত্রে কোনো ফাঁকফোকর রাখতে চাননি। বেশ মজার বিষয় হল, সোর্স দেখাচ্ছে যে জহিরি বা আক্ষরিকতাবাদীরা আবার উল্টো দিক থেকে শাফেঈকে আক্রমণ করেছেন। তারা বলছেন যে শাফেঈ নিজেই কিয়াস ব্যবহার করে মূল টেক্সট থেকে দূরে সরে গেছেন এবং যুক্তির ফাঁদ তৈরি করেছেন। হ্যাঁ, জহিরিরা একদম আক্ষরিক অর্থের টেক্সট মানতে চাইতেন। তবে কোরআনবাদীর দাবিটি মনে হয় পুরো সিস্টেমকে এর শেকড় থেকে চ্যালেঞ্জ করে বসে। হ্যাঁ, কোরআনবাদীদের অবস্থান সবচেয়ে চরম। তারা মনে করেন কোরআন নিজেই একটি স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ এবং এর বাইরে কোনো কিছুর প্রয়োজন নেই। তাদের মতে হাদিসকে ওহী বা প্রত্যাদেশের মর্যাদা দিয়ে শাফেঈ মূলত একটি দ্বৈত ওহী বা ডুয়েল রেভেলেশন সিস্টেম তৈরি করেছেন। কোরআনবাদীরা প্রশ্ন তোলেন যে কোরআনে যেখানে ঈশ্বর নিজেই বলছেন এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেখানে কেন শত শত বছর পরের মানুষের স্মৃতি এবং মৌখিক বর্ণনার উপর ভিত্তি করে সমান্তরাল আইনি কাঠামো বানাতে হবে? তাদের দাবি, শাফেঈর এই পদ্ধতি মানুষকে মূল কোরআনের সার্বজনীন দর্শন থেকে দূরে সরিয়ে খুঁটিনাটি আচারের দিকে ঠেলে দিয়েছে। এত সব বহুমুখী এবং তীব্র সমালোচনার পরও শাফেঈর তৈরি করা এই পদ্ধতিটি 1200 বছর ধরে টিকে আছে। তবে এই কাঠামোর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে সোর্সের শেষ অংশে একটি বিশাল বিতর্ক রয়েছে, উত্তরাধিকারের প্রশ্ন। স্ট্যাবিলিটি বনাম স্ট্যাগনেশন, অর্থাৎ স্থিতিশীলতা নাকি স্থবিরতা? ঠিক, শাফেঈর এই কঠোর নিয়ম, যেখানে প্রতিটি নতুন আইনি সমস্যার সমাধানের জন্য অতীত টেক্সট বা বর্ণনার দিকে ফিরে তাকাতে হয়, তা কি ইসলামী বিশ্বে স্থিতিশীলতা এনেছিল নাকি স্থবিরতা? অনেক আধুনিক সংস্কারক দাবি করেন যে এই পদ্ধতির কারণেই পরবর্তীতে ইজতিহাদের দরজা বা স্বাধীন চিন্তার পথ বন্ধ হয়ে যায়, সমাজ সৃজনশীলতা থেকে বঞ্চিত হয়। এই দাবিটি কতটা যৌক্তিক বলে সোর্সে পাওয়া যাচ্ছে? আধুনিক যুগে এই দাবিটি খুব জনপ্রিয় হলেও বিশেষজ্ঞ ওয়েল হাল্লাকের মতো স্কলাররা এর সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র তুলে ধরেন। হাল্লাক কি বলছেন? হাল্লাক যুক্তি দেন যে শাফেঈ আইনকে স্থবির করেননি, বরং তিনি সেটিকে নৈরাজ্যের হাত থেকে বাঁচিয়েছিলেন। একটি সাম্রাজ্যের আইন ব্যবস্থা যদি প্রতিদিন বিচারকদের ব্যক্তিগত চিন্তাধারা অনুযায়ী বদলাতে থাকে, তবে সেখানে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা অগ্রগতি সম্ভব নয়। শাফেঈ একটি অত্যন্ত স্থিতিশীল এবং সুনিশ্চিত আইনি পরিবেশ তৈরি করেছিলেন। হ্যাঁ, আর এই আইনি স্থিতিশীলতা ছিল বলেই পরবর্তীতে ইসলামী সোনালী যুগে বিজ্ঞান, দর্শন এবং আন্তর্জাতিক বাণিজ্যের সেই চরম উন্নতি সম্ভব হয়েছিল। অর্থাৎ স্থিতিশীলতা ছিল বলেই সমাজ বিকশিত হতে পেরেছিল, স্থবিরতার কারণে তা ধ্বংস হয়নি। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? এই স্থিতিশীলতা কি অন্ধ অনুকরণের নামান্তর ছিল? শাফেঈ কি নিজের তার তৈরি করা নিয়মের কাছে বন্দী ছিলেন? মোটেও না। সোর্সে তার জীবনের শেষ দিকের একটি অত্যন্ত চমকপ্রদ অধ্যায়ের কথা উল্লেখ রয়েছে, তার বাগদাদ থেকে মিশরে যাওয়ার ঘটনা। এই যাত্রাকে স্কলাররা পুরনো স্কুল বনাম নতুন স্কুল হিসেবে দেখেন। যখন তিনি ভৌগোলিক সীমানা পেরিয়ে সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় গেলেন, তখন তিনি তার আইনি সিদ্ধান্তগুলোর সাথে কি করেছিলেন? এই ঘটনাটি শাফেঈর চিন্তাধারার নমনীয়তা প্রমাণ করে। তিনি যখন বাগদাদ থেকে মিশরে গেলেন, তখন তিনি একটি সম্পূর্ণ নতুন পরিবেশের মুখোমুখি হলেন। সেখানকার সামাজিক প্রথা ছিল ভিন্ন, মানুষের অর্থনৈতিক লেনদেনের ধরন ছিল আলাদা, এবং তিনি সেখানে নতুন অনেক হাদিস স্কলারের সংস্পর্শেও এসেছিলেন। এর ফলে তিনি তার পুরনো স্কুল বা বাগদাদে দেওয়া
অসংখ্য আইনি সিদ্ধান্ত বা ফতোয়া পুরোপুরি পরিবর্তন করে ফেলেন। যেমন ধরুন, নির্দিষ্ট কিছু স্থানীয় সম্পদের উপর জাকাতের নিয়ম কিংবা বিশেষ কিছু বিচারিক ক্ষেত্রে নারীদের সাক্ষ্য গ্রহণের পরিধি, এসব ক্ষেত্রে তিনি মিশরের বাস্তবতার উপর ভিত্তি করে নতুন রুলিং দেন। তিনি বুঝতে পেরেছিলেন যে বাগদাদের সামাজিক বাস্তবতার উপর ভিত্তি করে দেওয়া রায় মিশরে অচল হতে পারে। তিনি কোনো অন্ধ অনুসারী ছিলেন না, বরং ছিলেন একজন ক্রিটিক্যাল ট্র্যাডিশনালিস্ট বা সমালোচনামূলক ঐতিহ্যবাদী, যিনি নতুন প্রমাণ বা ভিন্ন বাস্তবতার মুখোমুখি হলে নিজের পুরনো অবস্থান বদলাতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না। ঠিক তাই। এটি সত্যি একটি অভাবনীয় বিষয়। আজকের এই বিস্তৃত আলোচনার পর যদি আমরা পুরো চিত্রটাকে এক জায়গায় নিয়ে আসি, ইমাম শাফেঈ ছিলেন এমন একজন আইনি স্থপতি যিনি একটি চূড়ান্ত বিশৃঙ্খল যুগে আইনকে শৃঙ্খলায় বেঁধেছিলেন। তার তৈরি করা ইসনাদ এবং উসুলের কাঠামো একদিকে ইসলামকে হাজার হাজার খণ্ডে বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে এবং একটি বৈশ্বিক আইনের শাসন দাঁড় করিয়েছে। কিন্তু অন্যদিকে বর্তমান যুগে এসে তার সেই পদ্ধতিকেই ইতিলাস, বিজ্ঞান, মানবাধিকার এবং এক্স মুসলিম ও কোরআনবাদীদের মতো বিভিন্ন গোষ্ঠীর কড়া সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তারা প্রশ্ন তুলছেন যে নবম শতাব্দীর একটি নির্দিষ্ট সমাজের বাস্তবতায় তৈরি হওয়া ফিল্টার ২১ শতাব্দীর জন্য কতটা প্রযোজ্য। এবং এই বিতর্কটি আজও চলমান। শাফেঈ যে টেক্সট বা বর্ণনার ওপর ভিত্তি করে আইন তৈরি করেছিলেন, আধুনিক যুগে এসে সেই বর্ণনার বিশ্বাসযোগ্যতা এবং নৈতিক মানদণ্ড নিয়ে নানামুখী বিশ্লেষণ হচ্ছে। তবে এটি অস্বীকার করার কোনো উপায় নেই যে তিনি আইনের যে পদ্ধতিগত ভিত্তি বা মেথোডোলজি তৈরি করে দিয়ে গেছেন, তা আজও ইসলামী আইনশাস্ত্রের মেরুদণ্ড হিসেবেই কাজ করছে। আজকের মতো আমাদের এই সোর্স ভিত্তিক বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে যারা শুনছেন তাদের গবেষণার জন্য শেষে একটি গভীর ভাবনার বিষয় বা প্রভোকেটিভ থট রেখে যেতে চাই। অবশ্যই। আমরা দেখলাম নবম শতাব্দীর একজন স্কলার ইমাম শাফিঈ বাগদাদ থেকে মিশরে যাওয়ার পর শুধুমাত্র একটি ভিন্ন সমাজ, নতুন সংস্কৃতি এবং নতুন প্রমাণের মুখোমুখি হয়ে তার নিজের তৈরি করা অনেক আইনি সিদ্ধান্ত পুরোপুরি পরিবর্তন করে ফেলেছিলেন। তাহলে একবার ভেবে দেখুন, তিনি যদি শুধু একটি ভৌগোলিক সীমানা পেরিয়ে তার সিদ্ধান্তে এত বড় পরিবর্তন আনতে পারেন, তবে তার উদ্ভাবিত এই আইনি পদ্ধতিটি যদি স্বয়ং ২১ শতাব্দীর এই সম্পূর্ণ ভিন্ন সামাজিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বাস্তবতার মুখোমুখি হতো, তবে সেই পদ্ধতির ভিত্তিতে আজ তিনি কি সিদ্ধান্ত নিতেন? খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। তিনি কি তার ১০০০ বছর আগের দেওয়া আইনি সিদ্ধান্তগুলোকে কঠোরভাবে আঁকড়ে ধরে থাকতেন, নাকি মিশরে যাওয়ার পর যেমন করেছিলেন ঠিক সেভাবেই নতুন বাস্তবতার নিরিখে সবকিছু যাচাই করে সম্পূর্ণ নতুন কোনো পথ দেখাতেন? এই প্রশ্নটি যারা শুনছেন তাদের নিজেদের ভাবনার জন্য খোলা রইল।